আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়, আমরা আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের প্রাণের মানুষকে, আমাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষকে, আমাদের সকলের সমস্ত বাঙালির জয়মণি মাননীয় শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেবেন রাজর্ষি রায়। আমরা তাকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসবার জন্য এবং মাননীয় সৌমিত্র বাবুকে বরণ করবো। আমাদের স্মারক, আমাদের স্পর্শ কাটোয়া উৎসব 2017 স্মারক আমরা তুলে দিচ্ছি তার হাতে। তুলে দিচ্ছেন শ্রীমতী রাজর্ষি রায় মহাশয়া। আমরা পুষ্পস্তবক তুলে দেব। আমাদের সকলের হৃদয়ের পুষ্পগুলো একসাথে আমরা একটা স্তবক বানিয়ে তুলে দিচ্ছি মাননীয় শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে। আমরা বোধহয় এখনো বিস্ময়ের ঘোর কাটাতে পারছি না। আসুন না বিস্ময়ের ঘোর কাটিয়ে একবার জোরদার হাততালি দিই। এবার আর আমার কণ্ঠস্বর নয়, এবার আমরা কান পাতি, মন পাতি, সেই সঙ্গে সঙ্গে বুকও। নমস্কার, সুপ্রভাত। এই কাটোয়া উৎসবে আপনারা যারা এসেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ইংরেজি নতুন বছরের যত প্রীতি শুভকামনা সবকিছু আপনাদের জন্য আমি বহন করে এনেছি এই এতটা পথ এসে। আমাকে যখন এখান থেকে আমন্ত্রণ জানানো হয় তখন আমি প্রধানত আমার নিজের এই পরিণত বার্ধক্যের শারীরিক অবস্থার কথা ভেবেই প্রথমটা রাজি হচ্ছিলাম না, কিন্তু এখনো যেভাবে মানুষ আমাকে ডাকে, মানুষ আমাকে চায়, সে কথা মনে করে আমি আপনাদের এই আমন্ত্রণ সম্বন্ধে উদাসীন থাকতে পারিনি, অগ্রাহ্য করতে পারিনি। কাটোয়া থেকে আমার নিজের যে বাড়ি কৃষ্ণনগর, সেটা খুবই কাছে, 1 ঘন্টার পথ, জানি না এখন কতটা লাগে। এবং কাটোয়াতেও আমি এর আগে অতীতে এসেছি, অনেক আগে। এখানে থেকে আমি 2-1টি ছবির শুটিংও করেছি। সেই জন্যই এতদিন পরে আর একবার আসার সুযোগ হবে এই মনে করে আমি স্পর্শ এই উদ্যোক্তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি জানতাম না যে কাটোয়া উৎসব বলে এতদিনেও কোনো আনন্দোৎসব চালু হয়নি, যা সমস্ত জেলায়, সমস্ত মহকুমায় হচ্ছে। সেই কাটোয়া উৎসবের সূচনা করে একটা অত্যন্ত জরুরি এবং আনন্দজনক কাজ করলেন এই স্পর্শ। তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব যে তারা যে সমস্ত কাজ করছেন, বিশেষ করে সাংস্কৃতিক পরিমণ্ডলে,
সেই সমস্ত সাংস্কৃতিক মাধ্যমে সমস্ত কাটোয়াবাসীকে তারা উদ্বুদ্ধ করতে পারবেন এবং তাদের সংস্কৃতি চর্চার দিগন্ত আরো বিস্তার করে দিতে পারবেন। আপনারা এই এমনকি এটা যদিও সকালবেলা, তবু প্রায় অবেলায় গিয়ে পৌঁছেছে এই সকাল। এতজন মানুষ এইভাবে সমাগত হয়েছেন এই উৎসবের জন্য, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। আমাকে অল্প সময়ের মধ্যে আমার কৃষ্ণনগরের দিকে রওনা হতে হবে, সেখানে বিকেলে আমার নাটক আছে। সেই জন্যই আমি খুব বেশিক্ষণ আপনাদের মধ্যে থাকতে পারবো না। এখানে স্পর্শের আগ্রহে যে আবৃত্তি ইত্যাদি প্রভৃতির অনুষ্ঠান হচ্ছে, আমি তার জন্য আমার অভিনন্দন ও শুভকামনা জানিয়ে রাখছি এবং তাদেরই জন্য শুধু নয়, আপনাদের জন্য, কাটোয়াবাসীর জন্য আমি একটি দুটি কবিতা আপনাদের কাছে বলছি। আমার প্রথম কবিতাটি জীবনানন্দ দাশের বাংলার মুখ। এটার আওয়াজেই তো অনেক গোলমাল হবে। বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সতীবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর দিঘা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। এরপরেও আরেকটি কবিতা বলতে ইচ্ছে করছে, জানি না কতদূর স্মৃতিতে আছে, তবু যতটুকু পারি বলি, আপনাদের দেখেই বলতে ইচ্ছে করছে। আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানশিলিটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর,
ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেরে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের গাছে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক। আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আরেকটি কবিতা এটি রবীন্দ্রনাথের, সেটি বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। এখানে অনেক ছোটদের দেখতে পাচ্ছি, আগামী দিনের যারা মানুষ, নতুন প্রজন্ম, যাদের হাতে আমাদের সব ভবিষ্যৎ, সেই ছোটদের কথা মনে রেখে আমি রবীন্দ্রনাথের একটি কবিতা বলছি। ছোট বড়, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলো তুমি ভারী দুষ্টু ছেলে, বলো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গরু মশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে, সিলেট কোথা, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। শুনে শুনে গুরু মশাই কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাও, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে, আমার কোলে চলো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব, সেদিনই গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। তুমি তাকে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন করো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাইবা এনে দেবো আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি খোকা, তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার। নমস্কার। আমরা এতক্ষণ তার সঙ্গে ছিলাম আমাদের প্রত্যেকের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রাণের মানুষ, সম্মাননীয় শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা দয়া করে গ্রিন রুমের সামনে ভিড় করবেন না, কেননা আমরা চাই যে আমাদের কাটোয়া শহরকে নিয়ে তার মনে কোনো রকমের যেন অন্য রকমের ধারণা না তৈরি হয়। আর